গল্পের ঠিকানা সমস্ত গল্প এখন স্পটিফাইতে। ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে ঘুরে আসুন আমাদের স্পটিফাই প্ল্যাটফর্ম থেকে। জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য গোস্থানী নদীর ওপর কাজ করতে গিয়ে ফাটানো হয় বন জলাকীর্ণ কোনো অজানা গুহা। আর তখনই হয়ে যায় এক বিপদ। হঠাৎই গ্রামে শুরু হয় অজানা জ্বর আর রক্তাল্পতার লক্ষণ। আদিবাসীরা ক্রমাগত ভয় পেতে থাকে এক অজানা বিপদের আশঙ্কায়। ঠিক তখনই ওম মিমিদের ওপরেও নেমে আসে এক ভয়ঙ্কর কালো ছায়া। ওরা কি পারবে বাঁচতে? কি এই কালো ছায়া? শুনতে থাকুন শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কলমে পূর্ব ঘাটের পিশাচ। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সৌমাল্য। শুরু হচ্ছে আজকের নিবেদন। একমাত্র মিমির মনে হচ্ছিল ওম কিছু একটা লুকোচ্ছে, কোনো গোপন কথা যা বলতেও ভয় পাচ্ছে। কারণ আজ সন্ধেবেলা যখন মিমি ওমের মাথায় হাত রেখেছিল, তখন ওম জ্বরের ঘোরে কিছু বলতে চেষ্টা করল। মিমির হাতে স্পর্শ অনুভব করে চোখ বন্ধ করেই বলল, দিদি তুই বিশ্বাস করবি? বলেই ঝট করে চোখ মেলে একবার ভয়ার্ত চোখে জানলার বাইরে তাকালো। জানলার বাইরে কোনো রাত পাখির পাক খেয়ে খেয়ে ওড়ার শব্দ মিমিরও কানে এলো। এরপরেই ওমের মুখটা একেবারে বিবর্ণ হয়ে গেল। আর্তনাদ করার স্বরে বলল, জানলাটা বন্ধ করে দে না তাড়াতাড়ি। এরপর বারবার জিজ্ঞেস করলেও আগের কথাটা আর কিছুতেই বলল না। চোখ বন্ধ করে ঘুমের ভান করল। বেড়াতে এসে হঠাৎ জ্বরে পড়লে সবাই যেরকম ব্যতিব্যস্ত হয়ে পড়ে, বাবা মায়ের অবস্থা তেমনই হয়েছে। পূর্বঘাট পর্বতমালার এই পাহাড়ি গ্রামে ভালো ডাক্তার পাওয়া মুশকিল। কাছাকাছির হাসপাতাল 10 কিলোমিটার দূরে। বাবাদের জলবিদ্যুৎ প্রকল্পের ডাক্তারবাবু ওমকে দেখে ওষুধ দিয়ে গিয়েছেন। বলেছেন, ছোট ছেলে আবহাওয়ার হেরফের সইতে পারেনি মনে হচ্ছে, একদিন দেখুন ঠিক হয়ে যাবে আশা করছি। বাবা মা ডাক্তারবাবুর কথায় সায় দিয়ে ঘাড় হেলিয়েছেন, তবে নিশ্চিত হতে পারেননি। ওম প্রাণবন্ত ছেলে, সে বিছানা নিলে পরিবারের সবার মুখ চুন হয়ে যায়। মিমিরও তাই ভীষণ মন খারাপ লাগছিল। কিন্তু সব কিছুর ওপর সন্ধেবেলায় ওমের কথাগুলো মিমির কানে বাজছিল। ওম কিসে এত ভয় পেয়েছে? ও তো ভয় পাওয়ার ছেলে নয়। বয়সে 5 বছরের ছোট হলেও সে মিমির চেয়ে ঢের সাহসী। তাই তো বাবা যখন বলেছিল, এটা কোনো টুরিস্ট স্পট নয় রে, তোদের কি ভালো লাগবে? ওম নিজেই জোর করেছিল, চেনা ট্যুরিস্ট স্পটে সাদামাটা আরাম করাচ্ছে তোমাদের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের আশেপাশে অচেনা পাহাড়ি গ্রামে অ্যাডভেঞ্চার করতে অনেক বেশি ভালো লাগবে। আসলে এই বড়দিনের সপ্তাহে মিমি ওমের স্কুল আর মায়ের কলেজের একসঙ্গে ছুটি পড়েছে। মা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন। ছুটি শুরুর 3 সপ্তাহ আগে বললেন, তোদের স্কুলে টানা ছুটি পড়েছে, আমার কলেজে পড়ানো নেই। ওদিকে তোদের ইঞ্জিনিয়ার বাবা পাহাড় পর্বতে দলবল নিয়ে নদী বাঁধ বানাচ্ছে, জলের স্রোতের ঠেলা দিয়ে টারবাইন ঘোরাচ্ছে। প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত কাজের কোনো বিরাম নেই। চল না, আমাদের ছুটির আমেজ তোদের বাবার কাছেও কিছুটা পৌঁছে দিই, চল না। সেই প্ল্যান মতো মিমিরা কলকাতা থেকে ভাইজ্যাক হয়ে আরাকু ভ্যালি বেড়াতে এসেছিল। গোস্থানী নদীর ওপর যেখানে বাবাদের কোম্পানির জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ চলছে, সেই জায়গাটা আরাকু থেকে বেশি দূরে নয়। বাবা গাড়ি নিয়ে এসে ওদের নিজের কোয়ার্টারে নিয়ে এসেছেন। এখন এই পাহাড়ি পরিবেশে 2-3 দিন ওরা বোরা গুহা, ট্যাডা জঙ্গল ঘুরবে। তারপর বাবাকে নিয়ে একসঙ্গে ভাইজ্যাক যাবে। সেখানে বাবা কোম্পানির গেস্ট হাউসে 2 দিন কাটিয়ে কলকাতায় ফিরবেন। গতকাল এখানে এসে পৌঁছানো পর্যন্ত সবকিছুই প্ল্যান মাফিক হচ্ছিল। হঠাৎ করে আজ বিকেল থেকে ওম জ্বরে পড়ল। মিমি রাতে বিছানায় শুয়ে ওমের ভয় পাওয়া নিয়ে কোনো কুলকিনারা পাচ্ছিল না। দুপুরে খাওয়া দাওয়ার পর যখন ও বিছানায় গড়াতে গিয়েছিল, তখন বারণ না শুনে ওম একা একা আশপাশটা ঘুরতে বেরিয়েছিল। তখন কি কিছু ভয় পাওয়ার মতো ঘটেছে ওর সঙ্গে? কিন্তু বাবাদের কোম্পানির এই রেসিডেন্সিয়াল এরিয়াটায় সিকিউরিটি আঁটোসাঁটো।
তাহলে ওম জানলা বন্ধ কর না। বলে অমন চেঁচিয়ে উঠল কেন? মিমির ভাবনাটা হঠাৎ ধাক্কা খেল। কাছেই একটা আওয়াজ হলো যেন। জানলায় কি কেউ টোকা দিল? দ্বিতীয়বার আওয়াজটা শুনে মিমি চমকে উঠে বসল। মা ওমের পাশে বেঘরে ঘুমোচ্ছেন, বাবা পাশের ঘরে। মিমি নিজে সাহসে ভর করে জানলার কাছে গেল। অন্ধকার ঘর থেকে বাইরের জ্যোৎস্না ঝলমলে উপত্যকা পরিষ্কার দেখা যাচ্ছে। না, কিছু তো নেই। মিমি ফিরে আসতে গিয়েও আবার বাইরে তাকালো। বাউন্ডারির ওপাশ দিয়ে পাতা নতুন বিদ্যুৎ লাইনের নিচের তারে দোল খাচ্ছিল বাদুড়টা। পর মুহূর্তে উড়ে গেল। সকালে বাবাদের প্রজেক্টে ডাক্তারবাবু ওমকে চেক আপ করতে এলেন। ওমের জ্বর কমেনি। ডাক্তারবাবু যেতে যেতে চিন্তিত মুখে বাবাকে বললেন, জ্বরটা ওষুধে নামলো না, সেটাই ভাবাচ্ছে। ওষুধটা পাল্টে দিলাম। কাল বাজারে গিয়ে শুনলাম এখানকার নোকাদরা আদিবাসী পল্লীর বাচ্চাদের মধ্যে অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। সেজন্য কাছাকাছি একটা সরকারি মেডিকেল ক্যাম্পও বসেছে। ওদের সঙ্গে প্যাথোলজিক্যাল পরীক্ষার সরঞ্জাম আছে। তাই ভাবছি মিস্টার সেনগুপ্ত, আপনার ছেলের ব্লাডটা ওখানে একবার পরীক্ষা করিয়ে নিলে হয়। মেডিকেল অফিসারের সঙ্গে আমার চেনা জানা আছে, আমি বলে দিচ্ছি। ওদের স্টাফ এসে রক্ত নিয়ে যাবে। বাবা ডাক্তারবাবুকে সম্মতি দেবার আগে মায়ের দিকে তাকালেন। তাহলে কি করবে? এখানে থাকবে না ওদের নিয়ে আজই ভাইজ্যাক চলে যাবে? ওখানে নার্সিংহোমে এক ছাদের নিচে সব পাবে। আজ ইভিনিংয়ে কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয়ে যাবে বোধহয়। হয়ে গেলেই যে কোনোভাবে আমি ছুটি ম্যানেজ করে আগামীকাল সকাল সকাল পৌঁছে যাব। আসলে প্রজেক্টের আজ মারাত্মক ব্যস্ততা। সন্ধ্যের দিকে উৎপাদিত বিদ্যুৎ বাণিজ্যিকভাবে গ্রিডে ফেলার কথা। এই অঞ্চলের গ্রামগুলোয় আলো জ্বলবে, তাই উদ্দীপনা চারিদিকে। সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে মিমি ওমের বাবাকে থাকতেই হবে। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার কাজ শেষ হওয়ার আগেই আমরা এখানে এসে পড়ে তোমাকে কি সমস্যা ফেললাম গো? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। ওমের গলা পেয়ে সবাই ওর দিকে তাকালো। তুমি আবার উঠে এলে কেন? বাবা ওমকে নিয়ে টেনশন করছেন দেখে ডাক্তারবাবু বললেন, ক্যাম্পে ডক্টর রাও এসেছেন, ফেমাস ডাক্তার। আপনি এত টেনসড হবেন না। আমি তাকেও বলছি এখানে একটু ভিজিট করে যেতে। তাহলে তো খুব ভালোই হয়। মায়ের কাছে সম্মতি পেয়ে ডাক্তারবাবু মেডিকেল অফিসারকে ফোন করলেন। কথা শেষে হাসি মুখে বললেন, বিকেলে ডক্টর রাও আসবেন। তাহলে বাবার কাজ শেষ হলে আমরা একসঙ্গে বেরোতে পারবো? ওম এতক্ষণ অপরাধী মুখ করে দাঁড়িয়েছিল। আপাতত অন্যদের মতো সেও কিছুটা আশ্বস্ত হলো। সকাল 9টা নাগাদ এক বাটি ভেজিটেবল স্যুপ খেয়ে মিমি বেরিয়ে পড়ল। মিমির দৃঢ় বিশ্বাস ওমের সঙ্গে কিছু ঘটছে, যাতেও খুব ভয় পেয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে যদি এ ব্যাপারে কিছু তথ্য জানা যায়। সমস্যা ভাষার, তবে মিমির আত্মবিশ্বাস আছে। উল্টো দিকের মানুষটা একটু আধটু ইংরেজি বলতে বা বুঝতে পারলেই সে মূল বক্তব্যটা উদ্ধার করে নিতে পারবে। মিমি গেটের বাইরে এসে পাহাড়ি রাস্তা বেয়ে ওপরে উঠতে লাগলো। ওম বেরিয়ে যাওয়ার পর মিমি জানলা দিয়ে দেখেছিল ওম গেট থেকে বেরিয়ে চড়াইয়ের দিকে উঠছিল। আর ওম যে সময়ের মধ্যে ফিরে এসেছিল তাতে খুব বেশি ঘোরাঘুরি করেছে এমন সম্ভাবনা কম। এদিক ওদিক দেখতে দেখতে কিছুক্ষণ হাঁটার পর মিমি রাস্তার বাঁকে এসে থামল। এখানে বড় রাস্তা থেকে একটা হাঁটা পথ পাশের জঙ্গলের দিকে নেমে গিয়েছে। মিমি দেখল সেই পথে দাঁড়িয়ে একজন ভদ্র মহিলা খুব মন দিয়ে পাখির ফটো তুলছেন। পিছনে মিমির উপস্থিতি টের পেয়ে কাছে এসে আলাপ করলেন। পরিচয় দিয়ে জানালেন তার নাম পুরন্দেশ্বরী, জীববিজ্ঞানী, হায়দ্রাবাদে থাকেন। পূর্বঘাট পর্বতমালা জীবজন্তু পাখপাখালি নিয়ে গবেষণা করছেন। সকাল থেকে একাই ঘুরছেন, আগেও এখানে এসেছেন, তাই এলাকা ভালোভাবেই চেনেন। তিনি মিমির সন্ধানী চোখের দিকে তাকিয়ে যেন নিজের ছেলেবেলা খুঁজে পেলেন। বললেন, তুমি কি কিছু সন্ধান করতে এসেছো?
মিমি এই প্রশ্নের উত্তরে কি বলবে? সে কিছু একটা ভয়ঙ্কর জিনিস খুঁজতে এসেছে যা তার ভাইকে ভয় দেখিয়েছে। মিমি সামনের রাস্তার দিকে আঙুল দেখিয়ে বলল, ওদিকের জঙ্গলে কি হিংস্র জন্তু আছে? আরে না না, এদিকে জঙ্গল তেমন গভীর নয়। এই রাস্তা দিয়ে গেলে সামনে একটা আদিবাসী গ্রাম পড়বে। চলো না, যেতে যেতে অনেক রকম পাখি দেখতে পাবে। মিমি অরাজি হলো না। পাশাপাশি হাঁটতে হাঁটতে দুজনে টুকটাক কথাবার্তা চালিয়ে যাচ্ছিল। মিমি মিস পুরেন্দেশ্বরীকে আন্টি সম্বোধন শুরু করে দিয়েছে। মিমি জানালো সে ক্লাস 7-এ পড়ে। মা আর ভাইকে নিয়ে বাবা সাইট অফিসে বেড়াতে এসেছে। মিস পুরেন্দেশ্বরী তাকে গাছের ডালে একটা সুন্দর সোনালি গিরগিটি দেখিয়ে জিজ্ঞাসা করলেন, ওটা কি জানো? মিমি ঘাড় নাড়িয়ে না বলায় তিনি বললেন, ওটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ডেন গেক্কো, পূর্বঘাটের স্পেশাল প্রাণী। কি সুন্দর না? মিস পুরেন্দেশ্বরী গিরগিটিটার ফটো তুলতে ক্যামেরা তাক করলেন। সেই সময় হঠাৎ একজন লোকের চেঁচামেচিতে দুজনেই চমকে তাকালো। একজন আদিবাসী বৃদ্ধ পাগলের মতো কপাল চাপড়াচ্ছে আর স্থানীয় ভাষায় হাহাকার করার মতো চিৎকার করছে। লোকটা চারপাশের পাহাড়ের দিকে চেয়ে হাত জোড় করছে, গাছের ডালের দিকে ভয়ার্ত চোখে তাকাচ্ছে, আর পর মুহূর্তে আবার আগের মতো হাহাকার করছে। মিমিদের সঙ্গে চোখাচোখি হয়ে যেতেই লোকটা যেন একটু লজ্জা পেয়ে গেল। তারপর নিজের ভাষায় আপন মনে মিনমিন করে দুঃখ করতে লাগলো। মিমি লোকটার কথা এক বর্ণ বুঝতে না পেরে ঘাড় তুলে জিজ্ঞেস করলো, আন্টি, কি হয়েছে ওর? মিস পুরেন্দেশ্বরী মিমির মাথায় হাত রেখে বললেন, লোকটা স্থানীয় গুণিন বা জ্ঞান গুরু গোছের কেউ। নিজের একটা অন্ধবিশ্বাস নিয়ে রাগারাগি করছে। প্রার্থনা করছে ওদের গ্রামে অনেকের জ্বর জ্বালা হয়েছে তাই। ওর ধারণা সেটা নাকি কোনো অশুভ শক্তির জন্য, যে অশুভ শক্তিকে ওর দাদুর বাবা মন্ত্র দিয়ে বশ করে কাছাকাছি একটা গুহায় মুখ বন্ধ করে আটকে রেখেছিলেন। এখন জলবিদ্যুৎ প্রকল্পের টানেল কাটতে গিয়ে সেই গুহার মুখ এত বছর পর আবার খুলে গিয়েছে। এখন ওই রক্তচোষা সবার রক্ত খেয়ে ছিবড়ে করে দেবে এই নিয়ে হা হুতাশ করছে। কথাগুলো শুনতে শুনতে মিমির মুখে ছায়া নেমে এলো। সে মিয়ে যাওয়া স্বরে বলল, রক্তচোষা মানে ভ্যাম্পায়ার? মিস পুরেন্দেশ্বরী মিমির কথায় হেসে বললেন, কফি চাষের সূত্রে ব্রিটিশ আমলে এদিকে কিছু বন বাংলো ছিল শুনেছি। তবে বিদেশি গল্পের ভ্যাম্পায়ার আর এই গুণিনের বিশ্বাসের রক্তচোষা একরকম কিনা তা তো আমি বলতে পারবো না মিমি। যদিও সকালবেলা, তবু মিমির ফাঁকা রাস্তায় একা একা ফিরতে ফিরতে বেশ ভয়ই লাগছিল। আন্টি কোয়ার্টারে পৌঁছে দিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। মিমি ভদ্রতা দেখালো, আমি চলে যেতে পারবো। কিন্তু এখন এই ফাঁকা রাস্তায় ওই আদিবাসী বৃদ্ধ আত্মার গল্পের গুহা থেকে অনেক বছর পর বেরিয়ে পড়া ভ্যাম্পায়ারের কথা বারবার চিন্তায় আসছিল। যদিও মিমির ভূতের গল্প পড়তে বেশ ভালোই লাগে, সেই ভাল লাগার সঙ্গে একটা গা ছমছমে ভয়ও মিশে থাকে। এই নিয়ে ও মাঝে মধ্যেই ওকে খ্যাপায়। মিমি ভয় ভয় ভূতের বইয়ের পাতা উল্টাচ্ছে দেখতে পেলেই আচমকা শব্দ করে চমকে দেয়। মিমি এই মুহূর্তে খুব কাছে কোথাও ডানা ঝাপটানোর শব্দ পেয়ে চমকে পিছনে তাকায়। রাস্তায় কোনো পাখির ছায়া যেন সরে গেল। মিমি থমকে দাঁড়িয়ে চারপাশে ঘুরে ফিরে চোখ বুলিয়ে কিছু দেখতে পেল না। পিছন থেকে একজন বছর 30-এর যুবক বাইক নিয়ে আসছে। সে মিমিকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে একবার ফিরে তাকালো, তারপর গেট পেরিয়ে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে ঢুকে গেল। মিমি দৌড়ে কোয়ার্টারের সামনে এসে হাঁপাতে লাগলো। একটু আগে দেখা বাইক আরোহী বাবার নেমপ্লেটটা মন দিয়ে পড়ছে। লোকটা পায়ে পায়ে দরজার সামনে গিয়ে বেল বাজালো। মা এসে দরজা খুলতে মিমি জলদি পা চালিয়ে লোকটার আগে ঘরে গিয়ে ঢুকল। ওম ভীষণ কান্নাকাটি করছে রক্তের নমুনা দেবে না বলে। সূঁচ ফোটানোর আতঙ্কে এমন করছে বোধহয়। বাবা ওমের পাশেই বসেছিলেন। এবার মাও গিয়ে বোঝাতে শুরু করলেন।
বাবা বললেন, কিচ্ছু লাগবে না, ওদের পাকা হাত, একটু পিঁপড়ে কামড়ানোর মতো টের পাবি, ব্যাস। কিন্তু এতে ওম আশ্বাস পাওয়ার বদলে আরও চিৎকার করে কাঁদতে লাগলো। এই পরিস্থিতিতে মিমি কি করে? সে একবার ওমের কাছে এগিয়ে আবার কিছুটা পিছিয়ে গেল। স্যাম্পল নিতে আসা লোকটা বাইরের ঘরে একা বসে রয়েছে। সে যাতে এই হট্টগোলে কিছু না মনে করে তাই একবার বাইরের ঘরে দেখতে গেল তাকে। লোকটা মিমির আসার আওয়াজ পেয়ে ফিরে তাকালো। লোকটার চোখের দিকে তাকিয়ে মিমির ভিতরটা আঁতকে উঠল। কি তীক্ষ্ণ দৃষ্টি লোকটা, চোখ দুটো যেন জল জল করছে। সে মিমিকে দেখে ঠাট্টার স্বরে বলল, তোমার ভাই অত ভয় পাচ্ছে কেন? ওকে বলো আমি ওর সব রক্ত চুষে নেব না। এই ঠাট্টার উত্তরে মিমি হালকা হেসে বলল, ছোট তো, তাই সূচ ফোটানোর ভয় পাচ্ছে। যদিও মিমির ঠাট্টাটা পছন্দ হয়নি। ওম বাচ্চা ছেলে, সে ভয় পেতেই পারে। তাকে সাহস দেওয়ার বদলে এ কীরকমই আর কি। মিমি বলল, আপনি একটু বসুন, ওকে এক্ষুনি ভুলিয়ে নিয়ে আসছে। সেই সময় বাবা ওমকে পাঁজাগোলা করে কোলে তুলে নিয়ে এলেন। ওম হাত পা ছুঁড়ে বাধা দিতে চিৎকার করছিল। ধস্তাধস্তিতে ওমের হাতে বাঁধা রূপোর তাবিজটা খুলে রক্ত নিতে আসা লোকটার গায়ে পড়ল। মিমির মনে হলো লোকটা আগুনের ছ্যাঁকা খাওয়ার মতো হয়ে গেল। তারপর পলকে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। ভাঙা ভাঙা গলায় বলল, একে আর একটু শান্ত করুন, আমি আমি এখনই আসছি। আসলে আসলে ওই আঙুরের রক্ত নেওয়ার স্লাইডের প্যাকেটটি আনতে ভুলে গেছি। বলেই হন হন করে বেরিয়ে চলে গেল। দুপুর থেকে ওমের জ্বরটা কমল, তবে রক্তের নমুনা নেওয়ার লোকটা আর ফিরে এলো না। সকালে জোর জবরদস্তি করে ধরে আনার চেষ্টা করা হয়েছে বলে বাবা মায়ের কাছে ওমের আদর আরও বেড়ে গিয়েছে। মা খাইয়ে দিয়েছেন, বাবা কাজে যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন অনেকক্ষণ। মিমি ওমের দিকে আর চোখে দেখছে আর মনে মনে হাসছে। এখানে আসার আগে যে ছেলেটা নিজেকে স্পাইডারম্যান ভাবত, সে আজ জ্বরে পড়ে সূঁচ ফোটানোর ভয়ে কেঁদে কেটে একদম বাচ্চা ছেলে হয়ে গিয়েছে। মিমি দুপুরে শুয়ে শুয়ে রক্ত নিতে আসা লোকটার অস্বাভাবিক আচরণ নিয়ে ভাবছিল। সেই মতো মোবাইলে নেট অন করে খুঁজতে লাগলো কোন কোন জিনিস ভ্যাম্পায়ারদের অস্বস্তিতে ফেলে। মিমি পাতাটা খুঁটিয়ে পড়তে গিয়ে তথ্যটা পেয়ে গেল। তাই কি লোকটা রূপোর ছোঁয়ায় অমন শখ খেয়ে লাফিয়ে পালালো? রূপো ও ভ্যাম্পায়ার নিয়ে আরও কিছু সাইট সার্চ করতে গিয়ে মিমি ঘাড় ফিরিয়ে ওমের দিকে চাইল। এই সময় ডোরবেল বেজে উঠল। মা ওমের পাশ থেকে উঠে বাইরে দেখতে গেলেন। আমি সত্যি দুঃখিত, তখন আসছি বলেও সঙ্গে সঙ্গে ফিরে আসতে পারলাম না। আসলে ক্যাম্পে লোকজন খুবই কম, জানেনই তো, একবার কাজে ফেসে গেলে ছাড়া পাওয়াটা খুব মুশকিল। ওকে নিয়ে আসুন। মা শান্ত স্বরে বললেন, রক্ত পরীক্ষার দরকার লাগবে না, আমরা কাল ভাইজ্যাগ চলে যাব, ওখানেই চেক আপ করিয়ে নেব, ধন্যবাদ। মিমি গলাটা চিনতে পেরে দৌড়ে বাইরে এলো। লোকটা মায়ের দিক থেকে চোখ সরিয়ে মিমিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। মিমি খুঁজছিল ওর হাতের কবজির কাজটা, যেখানে ওমের রূপোর তাবিজটা খুলে পড়েছিল। মিমির চোখটা বিস্ময়ে স্থির হয়ে গেল। ওই তো, একটা সরু পোড়া দাগের মতো রয়েছে। মিমির চোখের ভাষা বোধ হয় লোকটা পড়তে পারল। সে জামার হাতাটা টেনে কবজিটা চাপা দেওয়ার চেষ্টা করলো একবার, তারপর ঘুরে বাইকের কাছে গেল। বাইক চড়ে লোকটা গেটের দিকে এগোতেই মিমি দৌড়ে ওর পিছু নিল। মা চেঁচিয়ে উঠলেন, আরে তুই আবার কোথায় টোটো করতে চললি? ছেলেটা উঠলে তুই বিছানায় পড়বি নাকি? হ্যাঁ? কিন্তু মায়ের কথা শোনার মতো সময় মিমির ছিল না। সে রহস্যের পিছনে ছুটছিল। মিমির মনে হলো কাল যে জায়গায় পুরেন্দেশ্বরী আন্টির সঙ্গে দেখা হয়েছিল সেখান থেকে বাইকটা জঙ্গলের দিকে ঘুরল। ওদিকে কি কোথাও গুহা আছে? মিমি চড়াই বেয়ে উঠে একটু দম নিল, চারপাশে ঘুরে ফিরে দেখল, আরে
পাশে খাদের দিকটা ঝোপটায় অত কাঁচের স্যাম্পল টিউব পড়ে কেন? ওগুলোয় কি রক্তের নমুনা ছিল? মিমি এক মনে ব্যাপারটা বোঝার চেষ্টা করল। হঠাৎ তার পাশ দিয়ে পাখির মতো কিছু সামনে উড়ে গেল যেন। মিমি আতকে উঠে ঘাড় তুলে দেখল বাদুড়টা একটু দূর থেকে পাক খেয়ে আবার মিমির দিকেই সোজা উড়ে আসছে। মিমি চিৎকার করে দৌড় লাগালো পিছন দিকে। বাদুড়টা আক্রমণের মতো তেড়ে এসে মিমির মাথার ওপর দিয়ে উড়ে গেল। মিমি অনুভব করলো তাকে জড়িয়ে ধরে নিয়েছে কেউ। আন্টি আন্টি, ওই বাদুড়টা আমাকে। মিস পুরেন্দ্রেশ্বরী মিমির মাথায় হাত রেখে বললেন, বাদুড়টা তোমাকে কি করতো? কামড়ে দিত? ধুর বোকা, তাই কখনো হয়? পূর্বঘাট পর্বতমালায় পাওয়া যায় ফ্রুট ব্যাট, বৈজ্ঞানিক নাম রোসেটাস লেসচেনালটি। ফল পাতার রস খেয়ে বাঁচে, ওরা মানুষকে কামড়াতে যাবে কেন? মিমি হাঁপাতে হাঁপাতে বলল, ওটা ভ্যাম্পায়ার আন্টি। মিস পুরেন্দ্রেশ্বরী আবার হেসে বললেন, ভ্যাম্পায়ার ব্যাট দক্ষিণ আমেরিকার মধ্যাঞ্চলে পেরু, চিলি ইত্যাদি দেশে দেখা যায়। তারা রক্ত খেয়ে বাঁচে বটে, কিন্তু ভ্যাম্পায়ারের গল্পের মতো ব্যাপারটা ভয়ঙ্কর নয়। তাদের কামড়ে কেউ মারা যায় না বা ভ্যাম্পায়ার হয়েও যায় না। মিমি একটু আগের ঘটনায় খুব ভয় পেয়ে গিয়েছিল। সে আবার হাঁসফাঁস করে বলল, আন্টি বিশ্বাস করো। মিস পুরেন্দ্রেশ্বরী মিমির কথা শেষ করতে না দিয়ে বললেন, ওকে, আমি বুঝতে পারছি এই মেয়েটা খুব ভয় পেয়েছে, তাই চলো তোমাকে ঘরে পৌঁছে দিয়ে আসি। মিমি বুঝতে পেরেছিল বড়রা কেউ তার সন্দেহের কথা বিশ্বাস করবে না। হয়তো ওম এরকমই কিছু ঘটনার মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েছে, কাউকে বলছে না, কারণ ও জানে ওর কথা কেউ বিশ্বাস করবে না। কোয়ার্টারে পৌঁছে মিমি দেখল ওম সুবোধ বালকের মতো একজন বয়স্ক ডাক্তারের পাশে বসে আছে, মা সোফার পাশে দাঁড়িয়ে। ডক্টর রাও কেমন আছেন? মেডিকেল ক্যাম্পে চিকিৎসা করে ওদের কুসংস্কার কাটলো? মিস পুরেন্দ্রেশ্বরী হাত বাড়িয়ে ডক্টর রাওয়ের সঙ্গে হাত মেলালেন। জ্বরে আর নতুন করে কেউ পড়েনি, সব কিছু কন্ট্রোলে চলে এসেছে। কিন্তু এই আদিবাসী গ্রামগুলোয় হঠাৎ অজানা জ্বরের কারণটা উদ্ধার করতে না পারলে ঠিক শান্তি হচ্ছে না। ওদিকে আবার প্যাথোলজি ডিপার্টমেন্ট লোক পাঠিয়ে যত রক্ত সংগ্রহ করেছে তার সিকি ভাগও নাকি ওদের টেস্ট ল্যাবে পৌঁছয়নি। যেহেতু আমি ক্যাম্পের হেড, ফিরে গিয়ে এই খোঁজ খবরটা করতেই হবে আমাকেই। কি মুশকিল বলো তো। ডক্টর রাও মিস পুরেন্দ্রেশ্বরীর সঙ্গে গল্প করতে করতে উঠে পড়লেন। তা তুমি এখন কোথায় যাবে? নৌকাদোরাদের গ্রামের কাছে জঙ্গলের মধ্যে একটা গুহার সন্ধান পেয়েছি। সকালে সময় হলো না, এখন একটু সার্ভে করতে যাব। আমিও ওই কটা ব্লাড স্যাম্পল কালেক্ট হয়েছে সেটা মিলিয়ে দেখতে ওদিকেই যাচ্ছি। চলো, তোমায় নামিয়ে দেব, চলো। দুজনে গাড়িতে চড়ে বসলেন। তারপর মিমির মায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করে বেরিয়ে গেলেন। গাড়িটা চলে যাওয়ার পর মা বললেন, আমি এবার একটু ড্রাইভারকে নিয়ে বাজারে যাব। ওখানে ক্যাম্পের আউটডোর থেকে ওমের একটা ওষুধ আনতে হবে। তুই ওমের কাছে থাকবি? কোনো রকম কিন্তু হুটোপুটি চলবে না। অচেনা কাউকে কিন্তু দরজা খুলবি না, মনে থাকে জানো। মিমি আর কি করে, সন্ধে সন্ধে মা বেরিয়ে যেতে দরজা লাগিয়ে ওমের কাছে গিয়ে বসল। ওমকে চুপচাপ দেখে বলল, কি ভাবছিস? ভ্যাম্পায়ারটা রক্ত নিতে আবার ফিরে আসবে কি না? মিমির কথা শুনে ওম অবাক হয়ে দিদির মুখের দিকে চেয়ে রইল। ভয়ে উত্তেজনায় মিমির কাজ ঘেঁষে বসে বলল, তুই বুঝতে পেরেছিস? আগে তুই বল, কি দেখেছিস? ওম কাঁদো কাঁদো হয়ে বলল, ভ্যাম্পায়ারটা আমাকে ছাড়বে না। আমি ওকে রক্ত খেতে দেখে ফেলেছি। ও স্যাম্পল টিউব থেকে চুমুক দিয়ে খাচ্ছিল। আমি দেখে ফেলতে মুখটা হাঁ করে কষের দাঁতটা দেখালো, তারপর ইশারা চুপ থাকতে বলল। আমি কাউকে বলতে গেলেই ও জানলার পাশে গুড়গুড় করে, ভয় দেখায় আমাকে। বলতে বলতে ওম কান্নায় ভেঙে পড়ল। তারপর চোখ বড় বড় করে জানলার দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, দিদি দিদি শিগগির জানলা বন্ধ কর, ও এসে গিয়েছে।
মিমি স্পষ্ট শুনতে পেল ঘরের বাইরে পতপত করে কোনো বাদুড়ের ওড়ার শব্দ। মিমি জানলার কাঁচটা টানতে দৌড়ল, কিন্তু বাদুড়টা জানলা দিয়ে ততক্ষণে ঘরে ঢুকে এসেছে। ছোট একটা বাদুড়ের ডানার অমন দীর্ঘ ছায়া কেন পড়েছে ঘরের মেঝে? বাদুড়টা ঘরের মধ্যে দুটো পাক খেল। মিমির মনে হলো দুটো সহজ শিকার পেয়ে আনন্দ করছে উড়ে উড়ে। ওম বিছানা চাদরটা তুলে নিজেকে ঢেকে নিয়ে কাঁদতে লাগলো। বাদুড়টা নিচের দিকে তেড়ে আসতে মিমি ঘরের মধ্যে দৌড়ে নিজেকে একবার পাশ কাটিয়ে নিল। ওমকে বাঁচাতে হলে বাদুড়টাকে ঘর থেকে বের করে নিয়ে যেতে হবে। বাদুড়টা ঘরের মধ্যে একবার পাক খেয়ে পুনরায় তেড়ে এলো। ভয়ে মিমির হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। মিমির ও ধেয়ে আসার ওপর লক্ষ্য রেখে পিছনে হাঁটতে গিয়ে বেডসাইড টেবিলে রাখা টেবিল ল্যাম্পটা ভেঙে মেঝে পড়ে গেল। ভাঙা কাঁচে মিমির কনুইয়ের কাছটা কেটে রক্ত পড়তে লাগলো। পড়ে যাওয়া মিমির কাছ দিয়ে বাদুড়টা পাক খেয়ে নিল আর একবার। মিমির মনে হলো বাদুড়টা যেন জল জলে চোখে মিমির কাটা অংশটার দিকে দেখছে। রক্তের স্বাদ পাওয়ার জন্য ক্ষেপে উঠেছে। ঘরের মেঝের ওপর ডানাওয়ালা একটা হিংস্র রক্তচোষা ছায়া প্রকট হয়ে উঠছে। মিমির মনে হলো এই সুযোগ ওটাকে ঘরের বাইরে বের করে নিয়ে যাওয়ার। মিমি চেঁচিয়ে ডাকলো, আয় আয় আয়, এই তো রক্ত। তারপর প্রাণপণে দৌড়ে বাইরের দরজাটা খুলে খোলা আকাশের নিচে এসে পড়ল। ঝোড়ো হাওয়া তুলে রক্তচোষাটা তীর বেগে ধেয়ে এলো মিমির দিকে। সেই ধাক্কায় মিমি মাটিতে পড়ে যাওয়ার আগে চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল। সে সময় পাল্টা আক্রমণ ও দাপাদাপির শব্দ শুনতে পেল। মিমি চেয়ে দেখে তার হাত ধরে টেনে তুলছেন মিস পুরেন্দেশ্বরী। আন্টি, আন্টি ভ্যাম্পায়ার, আমাদের বাঁচাও, বাঁচাও আন্টি। মিস পুরেন্দেশ্বরী একটা ক্রিকেট ব্যাট নিয়ে বাদুড়টাকে সজোরে আঘাত করেছেন। বাদুড়টা আচমকা এই পাল্টা আঘাতে দিশাহারা হয়ে বাইরে বিদ্যুৎ লাইনের ওপরে তারে বসে স্বভাব মতো নিচের দিকে ঝুলে পড়ল। এরপর বিদ্যুৎ লাইনে একটা ছোট্ট ঝলকানি। বাদুড়টাকে আর দেখা গেল না। সে সময় আশেপাশে আলোর রেশ অনেক উজ্জ্বল হয়ে উঠল। কাছাকাছি গ্রামগুলোয় বিদ্যুৎ এলো যেন। মিমি হাউ হাউ করে কাঁদছিল। মিস পুরেন্দেশ্বরী মৃদু হেসে বললেন, তুমি কাঁদবে কেন? ব্রেভ গার্ল। তুমি বিশ্বাস করো আন্টি, ওটা আমাদের রক্ত চুষতে এসেছিল। মিস পুরেন্দেশ্বরী শান্ত গলায় বললেন, জানি মিমি, এখন আমি অবিশ্বাস্যকেও বিশ্বাস করি। এই কথার পর এক রহস্যময় নীরবতা নেমে এলো উপত্যকা জুড়ে। মিস পুরেন্দেশ্বরী মিমির কাছ থেকে বিদায় নিয়ে বললেন, এবার আমি আসি। মা না আসা পর্যন্ত একটু বসো না আন্টি। সে তো হওয়ার জো নেই। আমায় যে এখনই ফিরতে হবে। ভয় নেই, ওটা আর ফিরে আসবে না। মিমির চোখের ওপর গাড়ি জোরালো হেডলাইটটা এসে পড়ল। মা আসছেন। মিমি মিস পুরেন্দেশ্বরীর দিকে তাকালো। তিনি ঠোঁটে আঙুল চেপে কাউকে কিছু বলতে ইশারায় বারণ করছেন। কেন? মিমির মাথায় প্রশ্নটা এসেও হারিয়ে গেল। মা গাড়ি থেকে নেমে ছুটে এসে আশঙ্কায় অস্থির হয়ে বললেন, কিরে, কি হয়েছে? তুই এখানে কেন? ওম কোথায়? হ্যাঁ, কিরে? মিমি একটু দম নিয়ে নিচু স্বরে বলল, সিকিউরিটিকে ডাকতে এসেছিলাম। ঘরে একটা বাদুড় ঢুকে পড়েছিল, বের করতে পারছিলাম না। সিকিউরিটি গার্ড একটাও তো দেখতে পেলাম না গেটে। কোথায় যে যায়? উফ, চল আমি বের করে দিচ্ছি, চল। মিমি মায়ের সঙ্গে ঘরে গেল। ওম নিজেকে চাদরে ঢেকে কাঁপছিল। মা চাদরটা সরিয়ে দিতে একবার না বলে আঁতকে উঠল। না, অত ভয় পেতে হবে না। কোথায় কোথায় বাদুড়, কোথায় দেখি? মা ঘরের এদিক ওদিক খুঁজতে লাগলেন। ওম কিছু একটা বলতে যাচ্ছিল। মিমি ঠোঁটে হাত চেপে ইশারায় মানা করল। তারপর বলল, মনে হয় বেরিয়ে গিয়েছে। মা মেঝের দিকে চেয়ে বললেন, হয়েছে, বাদুড় তাড়ানোর কেরামতি দেখাতে গিয়ে টেবিল ল্যাম্পটা ভেঙেছিস তো। উফ, হায় হায়, কাদের হাতে আমি ছেড়ে দিয়ে গেছি রাজত্বের ভার।
দেখি এদিকে আয়, দেখি কোথাও ছড়ে কেটে গেছে কিনা, আয় এদিকে। মা মিমির হাতের কাঁটাটা দেখে সেটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিলেন। গতকাল বাবার ফিরতে রাত হলেও মিমিরা আজ সকাল সকাল ভাইজ্যাগের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাবা প্রজেক্টের সাফল্যে বেশ খুশি। ওমকেও বেশ সুস্থ ও হাসি খুশি দেখাচ্ছে। দূরে একটা পাহাড়ের চূড়ায় এক টুকরো সাদা মেঘ লেগে রয়েছে। মিমি সেদিকেই তাকিয়ে দেখছিল। কিছু দূর যাওয়ার পর মায়ের কথায় বাবা গাড়িটা থামালেন। রাস্তার পাশে হাসপাতালের সামনে ডক্টর রাও দাঁড়িয়ে রয়েছেন। মাকে দেখে বললেন, আর বলবেন না, কাল রাত থেকে এখানে পড়ে আছি। আমাদের ব্লাড স্যাম্পল সংগ্রহ করা ছেলেটা সন্ধ্যার সময় মারাত্মক ইলেকট্রিক শক খেয়েছে, এখানে বার্ন ওয়ার্ডে ভর্তি। আপনাদের আবাসনের সিকিউরিটিরাই দেখতে পেয়ে ক্যাম্পে তুলে নিয়ে এসেছিল। ছেলেটার মাথার গন্ডগোল আছে মনে হচ্ছে। ব্লাড স্যাম্পল ঠিকঠাক জমা করেনি ল্যাবরেটরিতে। শুনতে পাচ্ছি মাঝে মধ্যে নাকি ঘুরতে চলে যেত অন্ধকারে। বোধহয় তেমনই ঘুরতে ঘুরতে নতুন পাতা পরিবহন লাইনগুলো আগের মতোই ডেড আছে ভেবে ছুঁয়ে ফেলেছিল। দুপুরের আগেই মিমিরা ভাইজ্যাগে পৌঁছে গেল। মায়ের নির্দেশ লাঞ্চের পর দুপুরটা টানা বিশ্রাম নিতে হবে সকলকে। সেই মতোই সবাই আরাম করে বিছানায়। মিমি শোয়ার আগে টেবিলে পড়ে থাকা ইংরেজি খবরের কাগজটা একবার উল্টে নিচ্ছিল। বাবাদের জলবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন শুরুর খবরটা প্রথম পাতায় রয়েছে। পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎ ভিতরের পাতার একটা খবরে মিমির চোখ আটকে গেল। গুহায় জীববিজ্ঞানীর মৃতদেহ উদ্ধার। গতকাল রাতে হায়দ্রাবাদবাসী জীববিজ্ঞানী এম পুরেন্দেশ্বরীর মৃতদেহ উদ্ধার হয়েছে বোরা গ্রামের কাছে একটা গুহা থেকে। নৌকাদোরা আদিবাসীদের কয়েকজন গুণিন পূজা অর্চনা করে ওই গুহার মুখ বন্ধ করতে গিয়ে তার মৃতদেহ প্রথম দেখতে পায়। আদিবাসীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ওই প্রাচীন অশুভ গুহা নাকি কিছুদিন আগে জলবিদ্যুৎ প্রকল্পের টানেল কাটতে গিয়ে আবার খুলে যায়, তাই তারা গুহাটা বন্ধ করতে গিয়েছিলেন। বোরা থানার ইনচার্জ বলেছেন, মৃতদেহের অবস্থা দেখে আন্দাজ করা হচ্ছে যে মিস পুরন্দেশ্বরী সন্ধ্যের সময় মারা গিয়েছেন। মৃত্যুর কারণ অবশ্য ময়নাতদন্তের পরই জানা যাবে, তবে প্রাথমিকভাবে তার শরীরে রক্তাল্পতার লক্ষণ পাওয়া গিয়েছে, এটুকু বলতে পারি। পড়তে পড়তে মিমির চোখে জল ভরে এলো। ওম শুয়ে শুয়ে মিমিকে আর চোখে লক্ষ্য করছিল। মিমিকে চোখ মুছতে দেখে কাছে এসে আস্তে আস্তে বলল, কি হয়েছে? ভ্যাম্পায়ারের ভয়ানক ঘটনাটা মনে পড়েছে? ওম মিমির থেকে নিজের প্রশ্নের কোনো উত্তর না পেয়ে আবার বলল, আমি বড়দের কাউকে বলবো না, প্রমিস করছি। কিন্তু ভ্যাম্পায়ারটাকে কি করে তাড়ালি আমাকে বলবি না? মিমি বলতে গিয়েও থেমে গেল। পুরেন্দেশ্বরী আন্টি তাকে বলতে মানা করেছেন। কেন তা এখন সে বুঝতে পারছে। মিমি ওমকে আদর করে বলল, আমি কিছু করিনি। স্বর্গ থেকে একজন দেবদূত এসে ভ্যাম্পায়ারটাকে শাস্তি দিয়েছেন। শুনছিলেন পূর্ব ঘাটের পিশাচ। এই পর্বে গল্প পাঠে আমি সৌমাল্য। ওমের চরিত্রে অরিত্র, মিমি পিয়ালি, পুরন্দেশ্বরী প্রাহি, বাবা প্রীতম, মা নবনীতা, রক্ত সংগ্রাহক ছেলে অভ্র, ক্যাম্পের ডাক্তার ইন্দ্রনীল, ডাক্তার রাও পার্থ, পুলিশ রমাকান্ত। প্রচ্ছদে রনি এবং আবহ নির্মাণে ওয়েভ সেশন স্টুডিও, ভিডিও মোশনে রণজয় এবং বিশেষ সহযোগিতায় রাকিব এবং রৌমজিৎ। আজ আমাদের এই পর্বে আমাদের সঙ্গে ছিল অরিত্র, পার্থ, নবনীতা, প্রাহি। ওদেরও একটি করে অডিও স্টোরি চ্যানেল আছে, ডেসক্রিপশনে লিংক রইল। অবশ্যই ঘুরে আসবেন নতুন ধরনের কিছু অডিও স্টোরি শুনতে। কেমন লাগলো গল্পটি সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আসছি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গল্পের ঠিকানা, গল্প পিয়নের পছন্দের ঠিকানা। শুভরাত্রি।